স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে আমরা শুরু করব আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে আয়নিক সাম্যাবস্থা। তো টাইটেল লাগে আমরা আয়নিক সাম্যাবস্থা। আচ্ছা, তো আমরা এতদিন কি কি পড়েছিলাম? এতদিন কিন্তু আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল আমার অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্যাবস্থা। ওটা ছিল আমার অ্যাকচুয়ালি রাসায়নিক সাম্যাবস্থা। তো এই রাসায়নিক সাম্যাবস্থার একটা স্পেশাল একটা পার্ট হচ্ছে আয়নিক সাম্যাবস্থা, এবং এটা আমাদের শর্ট সিলেবাসে আছে। তো কিছু টপিক লিখে নাও যেগুলো আমরা আয়নিক সাম্যাবস্থার আন্ডারে পড়ব। প্রথমে লিখে নাও পানির বিয়োজন ধ্রুবক। এই পানির বিয়োজন ধ্রুবক একটা টপিক আছে, এই টপিকটা আমরা পড়ব। এরপর একটা টপিক লিখে নাও, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক। তো পানির বিয়োজন ধ্রুবক পড়ব, অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক পড়ব। এরপরে আমরা পড়ব সরি এরপরে আমরা পড়ব স্বল্পদ্রাব্য লবণে সাম্য ধ্রুবক। স্বল্পদ্রাব্য লবণে সাম্য ধ্রুবক। আপাতত এই তিনটে একটু তাড়াতাড়ি লিখে নাও, বাকিগুলো আমি পরে বলছি আমরা কি কি পড়ব। প্রথমত হচ্ছে আমাদের পানির বিয়োজন ধ্রুবক, এরপরে হচ্ছে অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, এরপরে হচ্ছে আমাদের স্বল্পদ্রাব্য লবণের সাম্য ধ্রুবক। এই স্বল্পদ্রাব্য লবণের সাম্য ধ্রুবক অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি। কোথায় জানো? আমরা যখন কি বলে দ্রাব্যতা গুণফল পড়ছিলাম না, ওখানে কিন্তু আমরা পড়ে ফেলছিলাম এই জিনিসটা। এরপরে আমাদের লাস্টের টপিক, সেটা হচ্ছে আমাদের বাফার সলিউশন বা বাফার দ্রবণ। তো আমাদের শর্ট সিলেবাসের আলোকে আমরা আয়নিক সাম্যাবস্থার আন্ডারে এই সমস্ত টপিকগুলো আমরা কভার করব। আমরা কি করব? এই সমস্ত টপিকগুলা কি করব স্যার? ইনশাআল্লাহ কভার করা ট্রাই করব। এবং আয়নিক তুমি যদি রাসায়নিক সাম্যাবস্থা পার্টটা মোটামুটি বুঝে থাকো, তাহলে এই আয়নিক সাম্যাবস্থা পার্ট তোমার জন্য সব থেকে সহজ থাকবে, একদম সহজ, দেখবে যে পানি ভাত। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করি। তো আয়নিক সাম্যাবস্থা বুঝতে গেলে আমার প্রথমে কিছু প্রি কনসেপ্ট লাগবে। দেখো স্যার, প্রথমে কিছু প্রি কনসেপ্ট লাগবে। এর মধ্যে এক নাম্বার প্রি কনসেপ্ট দিয়ে লিখো ইলেকট্রোলাইটিক সাবস্টেন্সেস, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লিখো, প্রথমে আমার একটু করে বুঝে নিতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই জিনিসটা কি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই জিনিসটা কি, এটা নিয়ে একটু করে আমাদের প্রথমে স্টাডি করতে হবে। আচ্ছা, তোমাদের কি 9-10-এ এটাকে কি বলে, সেল কেমিস্ট্রি বা হচ্ছে যে কি তড়িৎ রসায়ন টাইপের এমন কিছু ছিল যে তোমরা গ্যালভানিক কোষ পড়ছো, তড়িৎ বিশ্লেষ্য কোষ পড়ছো 9-10-এ, এরকম ছিল চ্যাপ্টারগুলো, নাকি শর্ট সিলেবাসে বাদ পড়ে গেছে? হ্যালো, আচ্ছা ছিল না, তাহলে হয়তো শর্ট সিলেবাসে বাদ পড়ছে। যদি এটা জানা থাকতো তাহলে এটা আমাদের জন্য বোঝা সহজ, বাট সমস্যা নাই, আমরা একটু তাহলে এই জিনিসটা একটু বলি। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে আমার, জানো, ওই সমস্ত পদার্থ, একটু লিখে নাও, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমার ওই সমস্ত পদার্থ যারা গলিত অথবা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন পরিবহন করে। লেখো, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমার ওই সমস্ত পদার্থ যারা গলিত অথবা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন পরিবহন করে। আচ্ছা, এদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার এদের আরেকটা চমৎকার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা লিখে নাও। সেই চমৎকার বৈশিষ্ট্য কি জানো? যে এই সমস্ত পদার্থে তড়িৎ চালনা করা হলে, এই সমস্ত পদার্থে
তড়িৎ চালনা করা হলে এরা সরি স্যার, নেটওয়ার্কের কারণে বারবার ক্লাসটা কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি, একটু জয়েন থাকো আপাতত, আমার পুরো রেকর্ড দেখে নিতে পারবা, আর কিছু না বুঝলে প্রশ্ন করবা। আচ্ছা আমি একটু রিভাইজ করি। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে আমার এমন পদার্থ যারা গলিত অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থায় কি করে? ইলেকট্রনকে পরিবহন করবে। এদের একটা চমৎকার একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা কি বললাম, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যদি আমি কারেন্ট পাস করি, তড়িৎ চালনা মানে কি, কারেন্ট পাস করি, তাহলে দেখা যায় কি জানো, এরা বিয়োজিত হয়ে যায় অথবা এরা কি হয়ে যায়? ভেঙে যায়। এই যে বিয়োজিত হয়ে যায়, ভেঙে যায়, এটাকে তুমি আরেকভাবে বলতে পারো, এরা কি হয়ে যায়? বিশ্লেষিত হয়ে যায়। কি হয়ে যায়? বিশ্লেষিত হয়ে যায়। তো বিশ্লেষিতকে আমাদের চলিত ভাষায় ভেঙে যায় অথবা বিয়োজিত হয় বলে। তার মানে দেখো, তড়িৎ বিশ্লেষ্য নামের মধ্যে বোঝা যায়, অর্থাৎ তড়িৎ পাস করলে তারা কি হয়ে যাবে? বিশ্লিষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। ওই সমস্ত পদার্থকে আমরা বলতেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লিখে নাও, এর একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তো এখানে আসার সময় অনেকে বলতে পারে যে ভাই দ্রবীভূত অবস্থা, এটা তো মোটামুটি বুঝলাম যে দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন পরিবহন করে, কিন্তু ভাই গলিত অবস্থায় এটা তো বুঝলাম না, গলিত মানে কি? আচ্ছা, তো একটু করে গলিত মানে জিনিস একটু বুঝাই ফেলি। গলিত মানে হচ্ছে কিছুই না, কোনো বস্তুকে যখন আমরা কি করব, কোনো বস্তুকে তার গলনাঙ্কের থেকে বেশি তাপমাত্রা দিলে, গলনাঙ্ক থেকে বেশি তাপমাত্রা দিলে, তাপমাত্রা দিলে সে কি হয়ে যায়? সে গলে যায়। সে গলে যায়। এই গলে যাওয়া অবস্থাটাকে আমরা কি বলতেছি? গলিত। অর্থাৎ ধরো হচ্ছে কথার কথা, ধরো একটা আইস কিউব, হ্যাঁ এটা এটা একটা বরফ, বরফকে যদি ধরো আমি হিট করি, কথার কথা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখা যাবে বরফটা কি হয়ে গেছে? দেখা যাবে বরফটা এখানে এরকম পানি হয়ে গেছে। বরফটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। ঠিক সেম ভাবে ধরো আমার এখানে কিছু শক্ত শক্ত সোডিয়াম ক্লোরাইড আছে, ধরো কি আছে, কিছু শক্ত শক্ত NaCl বা সোডিয়াম ক্লোরাইড আছে। যদি এদেরকে আমি 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করি, আমি জানি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, নিয়ারলি 850 ডিগ্রি সেলসিয়াস তার গলনাঙ্ক। তো আমি যদি তার গলনাঙ্কের চেয়ে বেশি তাপমাত্রা অথবা গলনাঙ্কের সমান তাপমাত্রা দিই, তখন দেখা যায় কি জানো, এই যে সলিড আছে না, NaCl সলিড, এটা কি হয়ে যায় জানো? এটা এরকম পানির মতো হয়ে যায়। এটা কি হয়ে যায়? এরকম পানির মতো গলে যায়। অর্থাৎ এটা হয়ে যাবে এখন NaCl লিকুইড, সরি, এটা হয়ে যাবে এখন NaCl লিকুইড। এই যে সলিড থেকে লিকুইড যে অবস্থা, এই লিকুইড অবস্থাটাকে আমি কি বলতেছি স্যার? গলিত। তাহলে স্যার গলিত নিয়ে আশা করি কারো কোনো কি বলতাম প্রবলেম নাই, সবাই গলিত জিনিসটা কি সেটা বুঝে ফেলছো। আচ্ছা, তো যে জিনিসটা বলতেছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই সমস্ত পদার্থ যারা গলিত অথবা দ্রবীভূত অবস্থায় কি করে? যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রন পরিবহন করে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জিনিসটা বুঝে গেলাম। ওকে স্যার, লেখা হয়েছে এতটুকু? ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট পার্টে। তাহলে গলিত জিনিসটা বুঝলাম, তড়িৎ বিশ্লেষ্য বুঝলাম, এখন আসা যাক তড়িৎ বিশ্লেষ্যের প্রকারভেদ। লিখো স্যার। লিখি আমরা এখানে তড়িৎ বিশ্লেষ্য কয় প্রকার একটু দেখা ট্রাই করি। এই যে আমার তড়িৎ বিশ্লেষ্য, এরা কয় প্রকার? তো আমি যদি একটু মোটা দাগে ভাগ করি, তড়িৎ বিশ্লেষ্যকে আমি চাইলে তার শক্তিমত্তার উপর ভাগ করে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমি সবল তড়িৎ বিশ্লেষ্য, আরেকটাকে আমি বলতে পারি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। লিখে নাও, একটাকে আমি কি বলতে পারি? সবল। একটাকে বলতে পারি আমি সবল, আরেকটাকে আমি বলতে পারি দুর্বল। অর্থাৎ সবল তড়িৎ বিশ্লেষ্য আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো সবল তড়িৎ বিশ্লেষ্যকে অনেক সময় আমাদের বইয়ের ভাষায় লেখা থাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য এরকম বলা থাকে। আচ্ছা, আরেকটাকে বলা থাকে আমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো একটু করে জেনে নিই যে ভাই আমি সবল বলতেছি কেন। কারণ দেখবা যে কি জানো, এদের এদের বিয়োজন মাত্রা, এদের বিয়োজন মাত্রা ইকুয়াল টু মানে নিয়ারলি 100%।
এদের বিয়োজন মাত্রা নিয়ারলি 100%। ভাই এটার মানে কি? এটার মানে হচ্ছে কি, দেখো ধরো আমি যদি NaCl কে পানির মধ্যে কি করি, মিক্স করি, দেখা যাবে কি জানো, NaCl সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ সে কি হবে, সম্পূর্ণ ভেঙে যাবে। সে কি করবে স্যার? সম্পূর্ণ ভেঙে যাবে। এই সম্পূর্ণ যদি ভেঙে যায় তখন তার আলফার মান কি হয়? তখন তার আলফার মান হয় 100% বা নিয়ারলি 100%, প্রায় 100% হয় আর কি। তাহলে সবল তড়িৎ বিশ্লেষক কাদের বলবো? যাদের বিয়োজন মাত্রা কি হবে 100%। 100% মানে কি? সে সম্পূর্ণ কি হয়ে যায়, বিয়োজিত হয়, ভেঙে যায়। এটা তো আমাদের বাংলা ভাষা, মানে কি বলতাম, লোকাল ভাষা, এটাকে একটু বইয়ের ভাষায় লিখি। বইয়ের ভাষায় লিখলে হবে কি, বিয়োজিত হবে, বিয়োজিত হবে, সম্পূর্ণ বিয়োজিত হবে। লিখে নাও স্যার। তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য আমরা কাদের বলবো? যেই সমস্ত তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা 100%, অর্থাৎ যারা সম্পূর্ণ কি হয়, বিয়োজিত হয়, তাদেরকে আমরা কি বলি? সবল তড়িৎ বিশ্লেষ্য বলি। তাদেরকে আমরা কি বলি? সবল তড়িৎ বিশ্লেষ্য বলি। আচ্ছা, তাহলে দুর্বলটা কি হবে আমরা বুঝতে পারতেছি। দুর্বলটার বিয়োজন মাত্রা কি হবে? লিখো স্যার, দুর্বল তড়িৎ বিশ্লেষের সংজ্ঞা লিখো। এদের বিয়োজন মাত্রা, এদের বিয়োজন মাত্রা নিয়ারলি তোমার কত হয়? নিয়ারলি হয় 10% অথবা তারও কম। দেখা যায় কি এদের বিয়োজন মাত্রাটা 10% হয় অথবা তারও কি হয়, কম হয়। তার মানে কি জানো, এদেরকে যদি আমি পানিতে দিই তাহলে এরা কি হবে না, এরা পানিতে কি হবে না, সম্পূর্ণ বিয়োজিত হবে না। এরা পানিতে সম্পূর্ণ বিয়োজিত হবে না, জাস্ট একটা পোর্শন বিয়োজিত হবে। এদেরকে আমরা বলতেছি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, তো এখন বলতে পারো ভাই আপনি তো বলছেন সবল তড়িৎ বিশ্লেষ্য কি, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি, দেখে ভাই কিছু উদাহরণ দেন। আচ্ছা, তো প্রথমে আমরা কিছু সবল তড়িৎ বিশ্লেষ্যের এক্সাম্পল দেখি, খুব সুন্দর সুন্দর। আচ্ছা, তো সবল তড়িৎ বিশ্লেষের একটা চমৎকার একটা উদাহরণ কি জানো? আমার যতগুলা শক্তিশালী অ্যাসিড আছে, আমার যতগুলা শক্তিশালী অ্যাসিড আছে এবং যতগুলা ক্ষার আছে, এই সকল শক্তিশালী অ্যাসিড ক্ষার হচ্ছে আমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ফর এক্সাম্পল, আমার HCl আছে, H2SO4 আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এটসেট্রা ইত্যাদি। লিখে রাখো স্যার প্রথম ক্যাটাগরি, যে সকল ধরনের শক্তিশালী অ্যাসিড অথবা ক্ষার। আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কি, আমি বলতে পারি তাকে শক্তিশালী লবণ। অন্য কালি দিয়ে লিখি, রেড দিয়ে লিখি, 2 নাম্বার দিয়ে লিখো সকল ধরনের শক্তিশালী লবণ। যেমন কি কি? যেমন আমার NaCl, তারপরে KCl, তারপরে পটাশিয়াম নাইট্রেট KNO3, তারপর আর কি বলা যায়, জিঙ্ক সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এটসেট্রা। এই তো জিঙ্ক সালফেট এটসেট্রা। এই আর কি, তুমি জাস্ট ক্যাটাগরি লিখে রাখো, সকল শক্তিশালী লবণ আর সকল শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার হচ্ছে কার আন্ডারে? সবল তড়িৎ বিশ্লেষ্যর আন্ডারে, সবল তড়িৎ বিশ্লেষ্যের আন্ডারে। আচ্ছা, অ্যাসিড এবং বুঝি নাই স্যার। হ্যালো প্রমি, বুঝি নাই স্যার, কিছু বলেছো? অ্যাসিড এবং ক্ষার কি সবল যে তড়িৎ বিশ্লেষক হবে? হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষার লিখলে হবে না স্যার, তোমার লিখতে হবে শক্তিশালী, এই কথাটা লিখতে হবে, শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার। কারণ আমার অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কিছু আছে দুর্বল, আমরা পড়বো এখনই। ওই যেগুলো হচ্ছে আমার দুর্বল অ্যাসিড ক্ষার, যেগুলো আমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, তারা হচ্ছে আমার দুর্বল তড়িৎ বিশ্লেষের আন্ডারে হবে কিন্তু। এই তো, তারা হবে আমার এই যে দুর্বল তড়িৎ বিশ্লেষের আন্ডারে। বুঝতে পারছো এখন?
হ্যালো প্রমি, বুঝতে পেরেছো স্যার? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে স্যার হ্যান্ড রেজ করিও, ঠিক আছে? এভাবে হ্যান্ড রেজ করিও। ওকে, আচ্ছা তো লিখে নিই এবার আমরা যে আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমার দুনিয়ার মধ্যে যতগুলো দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার আছে তারা। তো আমরা এখন কয়েকটা দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার চিনে রাখবো এবং এই এক্সাম্পল গুলো স্যার সারা জীবন মনে রাখবা, তাইলে আমার এই চ্যাপ্টারটা পড়তে কি হবে স্যার, সুবিধা হবে। লিখে রাখো স্যার কয়েকটা দুর্বল এসিড এবং দুর্বল ক্ষার। প্রথমে দুর্বল এসিড দেখায়, এসিটিক অ্যাসিড CH3COOH, তারপর হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOOH, তারপর হচ্ছে দেখি হাইড্রোজেন সায়ানাইড HCl। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্যার আমার দুর্বল টাইপের অ্যাসিড, লিখে রাখো। এগুলো হচ্ছে সবগুলো আমার দুর্বল টাইপের অ্যাসিড। আচ্ছা, এবার কয়েকটা দুর্বল টাইপের ক্ষার চিনাই দিই। দুর্বল টাইপের ক্ষার হচ্ছে যে কি আমার সবচেয়ে বিখ্যাত হচ্ছে কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তুমি যখন ম্যাথ করবা দেখবা প্রচুর ম্যাথে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা উল্লেখ আছে। তারপর হচ্ছে যে কি কি আছে আমার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, তারপরে ফেরাস এবং ফেরিক হাইড্রোক্সাইড দুইটাই আছে। এই আর কি, এগুলো হচ্ছে আমার কয়েকটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের এক্সাম্পল। আবার কিছু দুর্বল লবণও আছে, ঠিক সেম ভাবে কিছু কি আছে স্যার, দুর্বল লবণও আছে, ওটাও লিখে রাখি। লিখবো আমরা এবার দুর্বল লবণ, কিছু দুর্বল লবণ রয়েছে। আচ্ছা, তো সেই দুর্বল লবণগুলা কি কি, সেই দুর্বল লবণগুলা একটু আমরা চিনে রাখি। লেখো স্যার, প্রথমে লিখো ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তারপর হচ্ছে তুমি বলতে পারো সিলভার ক্লোরাইড, আচ্ছা লিখি সিলভার ক্লোরাইড। তারপরে বলতে পারো বেরিয়াম কার্বনেট এটসেট্রা, এগুলো হচ্ছে যে কি আমার দুর্বল টাইপের লবণ, জাস্ট চিনে রাখা ভালো। আচ্ছা, স্যার লেখা হলে একটু বলিও সবাই। আচ্ছা তাহলে লেখা হয়ে গেছে, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষ্য চিনে ফেললাম, সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্যগুলো চিনে ফেললাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, একটা টাইটেল লিখো স্যার, লিখো সবল ও দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের, সবল ও দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের কিছু ফিচার, মানে কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখবো যে সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের আসলে কি জিনিস, বা এরা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি কি হয়। প্রথমে আমরা একটু সবল তড়িৎ বিশ্লেষ্য নিয়ে কথা বলি। হ্যাঁ দেখো, একটা সবল তড়িৎ বিশ্লেষণের একটা এক্সাম্পল পিক করে আমরা এখান থেকে কোনটা করতে পারি, ধরো 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 কোনটা করা যায়, ধরো হচ্ছে যে কি ধরো এটা HCl আমরা পিক করি, ধরো HCl। তো এই HCl কে যখন আমরা পানির মধ্যে মিক্স করাবো স্যার, তাহলে কি হয় জানো, তাহলে দেখা যাবে কি এই HCl টা পানির মধ্যে একদম ফুললি মিক্স হয়ে যাবে, এবং ফুললি মিক্স হয়ে যাবে কিভাবে, H+ এবং Cl- আকারে কি হয়ে যাবে স্যার, সম্পূর্ণ বিশ্লিষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি শুরুতে HCl 1 মোল নিই, এটাও 0, এগুলো সরি এটা তো পানির ঘনমাত্রা থাক না থাকে এটা ডাজন্ট ম্যাটার। যদি শুরুতে, এটা জাস্ট দেখো, জাস্ট বুঝো, এটা শুরুতে যদি আমার 1 মোল HCl থাকে, H+ এবং Cl কত হবে, 0 0, দেখা যাবে কি এই HCl এর 1 মোল সম্পূর্ণটাই স্যার কি হয়ে যাবে স্যার, বিয়োজিত হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 মোল বিয়োজিত হলে এখানে উৎপন্ন হবে +1, এখানে উৎপন্ন হবে +1, ওভারঅল কি হবে দেখো, ওভারঅল হয়ে যাবে এই HCl সম্পূর্ণ বিয়োজিত হয়ে শূন্য হয়ে যাবে, আর H+ হয়ে যাবে 1 মোল, Cl- হয়ে যাবে 1 মোল। এই দেখো স্যার, এখানে HClটা সম্পূর্ণ বিয়োজিত হয়ে গেছে, অর্থাৎ আর 1 ফোঁটাও কিছু বাকি নাই। সে শুরু করছিল 1 মোল দিয়ে, পানির মধ্যে যে মাত্র মিক্স করছি ধুম করে নগদে সে 0 হয়ে গেছে, অর্থাৎ সে ভাঙতে 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 100% ভেঙে গেছে। সে কি হয়ে গেছে, 100% ভেঙে গেছে। 100% ভাঙছে দেখে তার আলফার মান কত হবে, 100। আলফা মানে মনে আছে কি পড়ছিলাম, বিয়োজন মাত্রা, তার বিয়োজন মাত্রা কত হবে, 100%। তো এখান থেকে একটা চমৎকার জিনিস খেয়াল করতে হবে তোমার, সেই জিনিসটা কি দেখো, এরা কি হয়, প্রথমত এরা দ্রুত কি হয়, বিয়োজিত হয়। একটু লিখে রাখি, এরা প্রথমে কি করে, দ্রুত বিয়োজিত হয়। এরপরে কি হয়, এদের আলফার মান হয় 100%। আর সব থেকে বড় কথা লিখে রাখো, দুইটা স্টার দিয়ে,
এদের বিয়োজন একমুখী বিক্রিয়া। লিখো, এদের বিয়োজনটা কয়মুখী বিক্রিয়া? একমুখী বিক্রিয়া। শেষ। তো যেহেতু এদের বিয়োজনটা একমুখী বিক্রিয়া, এখানে কোনো সাম্যাবস্থার কথাবার্তা নাই, এটাও লিখে রাখো। যেহেতু এটার হচ্ছে যে কি একমুখী বিক্রিয়া, তাহলে এখানে কি, এখানে কোনো সাম্যাবস্থার আলোচনা নাই, এখানে কোনো সাম্যাবস্থার আলোচনা নেই। যদিও তোমরা যখন বড় হয়ে কেমিস্ট্রি পড়বা, একটা তোমাদের টপিক থাকবে যেটাকে বলা হবে নন ইকুইলিব্রিয়াম স্টেট, যদি কেউ কেমিস্ট্রি পড়ো, তো ওখানেও দেখবা যে এটা একমুখী বিক্রিয়া হলেও এর মধ্যে কিন্তু আরো কিছু সাম্যাবস্থা আলোচনা আছে, বাট এটা হাই লেভেলে। আমাদের ছোট লেভেলে আমরা আপাতত এটা ধরে নেব যে যেখানে একমুখী বিক্রিয়া দেখবো সেখানে কোনো সাম্যাবস্থার আলোচনা থাকবে না, ওটা দেখলে আমরা বাদ দেবো, কারণ এটা একমুখী বিক্রিয়া, কোনো সাম্যাবস্থা নাই। স্যার এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি আর লিখছি কিনা বলো? দুজনেই? আচ্ছা, একজনে আছি, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষণের ফিচারে। এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই দুর্বল তড়িৎ বিশ্লেষের কিছু ফিচারে চলে যাব আমরা এখন। আচ্ছা, তো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পিক করি। ধরো হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, ধরো সেটা কি CH3COOH। তো এই CH3COOH কে না আমি যখন পানির মধ্যে মিক্স করব, যখন কি করব, পানির মধ্যে মিক্স করব, তখন একটা অদ্ভুত এবং একটা চমৎকার কাহিনী দেখা যাবে। সেটা কি জানো? দেখা যাবে যে কি, না লিখি, দেখা যাবে কি এটা H+ এবং CH3COO-, এই দুই ভাগে বিয়োজিত হয়ে যাবে, H+ আর CH3COO-। অনেকে দেখবা যে কি বলতে পারো, ভাই আপনি H+ দেওয়ার পর একটা গোল্লা দিচ্ছেন কেন? এটা গোল্লা দিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে আর কি, হ্যাঁ, মানে জাস্ট ক্লিয়ার করে বোঝা যায় মতো। তুমি যদি H+ এভাবে দাও তাও কোনো সমস্যা নাই, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে হাইলাইট করার জন্য জাস্ট H এর উপরে গোল্লা দিচ্ছি। আচ্ছা, তো একটা চমৎকার বিষয় দেখা যাবে যে কি, যখনই আমি এই অ্যাসিটিক অ্যাসিডকে পানির মধ্যে মিক্স করব, দেখা যাবে যে কি এটা বিয়োজিত হয়ে কি হচ্ছে, এটা বিয়োজিত হয়ে আমার H+ এবং কি তৈরি করতেছে, CH3COO- আমার অ্যাসিড আয়ন তৈরি করতেছে। এরপরে একটা চমৎকার কাহিনী দেখা যাবে, সেটা কি জানো? দেখা যাবে কিছুক্ষণ পর এরা দুইজন বিক্রিয়া করে, কিছুক্ষণ পর এরা দুইজন বিক্রিয়া করে, ওমা, এরা দুজন বিক্রিয়া করে দেখা যাবে কি তৈরি করতেছে, এই অ্যাসিড তৈরি করতেছে, অ্যাসিটিক অ্যাসিড। তার মানে এখানে দেখো CH3COOH পানির মধ্যে যখন আমি তাকে মিক্স করাবো, দেখা যাবে যে কি সে একটু পরে দুইটা আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে, অ্যাসিড আয়ন এবং এই CH3COO- আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। আবার একটু পরেই দেখা যাবে এই দুইটা আয়ন মিক্স হয়ে উল্টা অ্যাসিড তৈরি করা শুরু করছে। তাহলে বলতো স্যার এখানে বিক্রিয়াটা কেমন মুখ একটু করে বলো তো? কি বলছেন? এখানে তুমি আপাতত বিক্রিয়াটা কয়মুখী দেখতেছো বলো? উভমুখী বিক্রিয়া। তার মানে তুমি দুনিয়ার যতগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আছে, তুমি তাদেরকে যদি পানির মধ্যে মিক্স করো, দেখা যাবে কি জানো স্যার, দেখা যাবে তারা সব সময় এরকম উভমুখী এবং সাম্যাবস্থা প্রতিষ্ঠা করবে। তারা উভমুখী এবং তারা কি করতে চাইবে, একটা সাম্যাবস্থা প্রতিষ্ঠা করতে চাইবে। এটা হচ্ছে যে কি আমার H+ বা প্রোটন, এটাকে বলা হয় এসিটেট আয়ন, লিখে রাখতে পারো, এটাকে বলা হয় এসিটেট আয়ন, CH3COO-, এটাকে বলা হয় এসিটেট আয়ন। অর্থাৎ আমার এসিটিক অ্যাসিডটা এই দুই ভাগে ভাগ হবে এবং এটা হবে কি অবস্থা, সাম্য অবস্থা। তো এটাই আমার এখান থেকে বুঝার কি উদ্দেশ্য। তাহলে আমরা এখানে ফিচারটা লিখে ফেলি, কি কি ফিচার জানলাম। সব থেকে ইম্পর্টেন্ট ফিচার লিখো স্যার, লিখো দুনিয়ার সকল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুনিয়ার সকল দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সর্বদা সাম্যাবস্থা প্রতিষ্ঠা করে।
খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তার মানে আমরা এইখানে আমরা যেহেতু সাম্যাবস্থা নিয়ে আলোচনা করতেছি, স্যার দেখো আমাদের এখানে চ্যাপ্টারের নাম কি, মানে টপিকের নাম কি ছিল, আয়নিক সাম্যাবস্থা। তো আমরা যে এখানে আয়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলবো, আমরা অ্যাকচুয়ালি এখানে আলোচনা করব কি নিয়ে জানো স্যার? আমরা এখানে অ্যাকচুয়ালি আলোচনা করব এই দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিয়ে। অর্থাৎ আমরা এখানে যতগুলো পড়া পড়বো সব পড়া হবে একে নিয়ে। লিখো, সব পড়া হবে এরে নিয়ে। আমরা কিন্তু সবল তড়িৎ বিশ্লেষণ নিয়ে তেমন একটা কথা বলবো না, আমরা সব কথা বলবো হচ্ছে আমাদের এই দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে নিয়ে। ওকে, এতটুকু পর্যন্ত লেখা হইলে বলো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো স্যার, এখন এখানে কি হচ্ছে, এই যে আমার অ্যাসিডটা আছে না, এই অ্যাসিডটা কি হচ্ছে স্যার এখানে বিয়োজিত হচ্ছে কিনা বলো। এই অ্যাসিডটা এখানে বিয়োজিত হচ্ছে কিনা বলো। ঠিক সেম ভাবে একটা দুর্বল ক্ষার নিয়ে আমি ধরো হচ্ছে যে কি বলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এই দুর্বল ক্ষারটাকে যখন আমি কি করব, আমি এই দুর্বল ক্ষারটাকে যখন আমি পানির মধ্যে মিক্স করাবো, তখন দেখা যাবে এটা এই দুইটা আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। তখনও কি হবে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বিয়োজিত হবে। তো এদের বিয়োজনকে, এদের উভয়ের বিয়োজনকে একটা নাম দেওয়া হয়, এগুলোকে বলা হয় আংশিক বিয়োজন। লিখে নাও, এগুলোকে বলা হয় আংশিক বিয়োজন। লিখো। তার মানে তুমি চাইলে এখানে আরেকটা ফিচার অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি 2 নাম্বার দিয়ে, সেটা হচ্ছে কি এদের বিয়োজন, এদের বিয়োজনের টাইপ। লিখে রাখো, এদের বিয়োজনের টাইপটা কেমন। এদের বিয়োজনের টাইপটা হচ্ছে ফুল বিয়োজন না, একটা অংশ বিয়োজিত হবে, এটাকে বলবো আমরা আংশিক বিয়োজন। ওকে, স্যার লেখা হয়েছে এতটুকু পর্যন্ত। আচ্ছা, উপরে একটা স্যার টপিক লিখবো আমরা, টপিকের নাম এখন লিখিও না আপাতত, একটা এখানে একটা জায়গায় খালি রাখো, পরে টপিকের নামটা আমরা লিখবো। আগে একটা ঘটনা বুঝি, ঘটনা বোঝার পর বলতেছি। স্যার এই দেখো, আমি একটু করে অ্যাসিডের আংশিক বিয়োজনে চলে যাই। এই যে আমার CH3COOH যেটা আছে, এটা ধরো হচ্ছে যে আমার কি হচ্ছে, বিয়োজিত হয়ে উৎপন্ন করতেছে কি কি, উৎপন্ন করতেছে আমার অ্যাসিটেট আয়ন CH3COO- আর উৎপন্ন করতেছে কি H+। হ্যাঁ, সবগুলার দশা হচ্ছে কি আমার অ্যাকুয়াস অ্যাকুয়াস অ্যাকুয়াস। আচ্ছা, এখন যেহেতু এটা সাম্য অবস্থা আছে, আমি এদের জন্য কি একটা সাম্য ধ্রুবক লিখতে পারবো না কে? আচ্ছা, একটু ওয়েট করো, একটা কল আসছে আমার, একটু ওয়েট করো। দাঁড়াও, একটু পজ করি ভিডিওটা। তো দুঃখিত, শুরু করে আমরা আবারও। তো দেখো স্যার, আমরা এখানে কি করি, এরা স্যার তুমি যখন এই অ্যাসিডটাকে, স্যার তুমি যখন এই অ্যাসিডকে পানির মধ্যে মিক্স করবা, দেখবা যে কি আল্লাহর হুকুমে একদম অটোমেটিক্যালি এই জিনিসের সাম্যাবস্থায় অটোমেটিক চলে যাবে, একদম অটোমেটিক। এটা আমার নিতে হবে না, এটা কিছুক্ষণ পর এরা নিজেরা সাম্যাবস্থায় চলে যাবে। জাস্ট দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা আছে তারা, এটা একটা এদের অনেক বড় একটা কি বৈশিষ্ট্য। এজন্য আমরা এখানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যকে নিয়ে কি করতেছি, স্টাডি করতেছি। কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্যকে তুমি যাই করো না কেন, এরা জীবনও সাম্যাবস্থায় আসবে না, কারণ কি তারা সবসময় একমুখী। আচ্ছা, এখন দেখো যেহেতু স্যার এখানে সাম্য অবস্থা আছে, আমি চাইলে কিন্তু একটা সাম্য ধ্রুবক বের করতে পারি। চলো আসলে সাম্য ধ্রুবক বের করি। উপরে কি হবে, উপরে হবে আমার উৎপাদ, নিচে হবে আমার কি বিক্রিয়ক। উপরে হবে আমার উৎপাদ, নিচে হবে আমার বিক্রিয়ক। তখন জিনিসগুলো বসাই, কে উৎপাদ কে বিক্রিয়ক। তো আপাতত আমরা দেখতেছি উৎপাদ সাইডে আছে কে কে, আমার এসিটেট CH3COO- এর ঘনমাত্রা ইন্টু H+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই আমার কি আছে, এই যে CH3COOH, এ হলো আমার কি বিয়োজন ধ্রুবক। এটা হলো কি আমার বিয়োজন ধ্রুবক। স্যার দেখো তো, এই বিয়োজন ধ্রুবক এটা কার, তুমি এটাকে বাংলায় বলতে পারো, এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটা তুমি কি বলতে পারো, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কারণ কি, এই অ্যাসিডটা এই দুইটা আয়নে কি হয়েছে, বিয়োজিত হয়েছে। এই অ্যাসিডটা এই দুইটা আয়নে কি হয়েছে, বিয়োজিত হয়েছে।
আচ্ছা, তো এটাকে আমরা চাইলে কে না লিখে আরো একটা সুন্দর একটা নাম দিতে পারি। কে না লিখে একটা সুন্দর নাম দিই, সেটা কি জানো? এটাকে বলা হবে কে এ। কে এ মানে কি? কে মানে হচ্ছে এসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে উপরে আমরা টপিকের নাম লিখবো কি? এসিডের বিয়োজন ধ্রুবক। এসিডের এসিডের বিয়োজন ধ্রুবক, শেষ কে এ। তাহলে আমরা এখন এসিডের বিয়োজন ধ্রুবক সম্পর্কে পড়ছি। আরেকটা পর্ব যেটাকে বলা হবে কেবি। এই কেবি মানে কি? কেবি কে বলা হবে ক্ষারের বিয়োজন ধ্রুবক। লিখো, কেবি মানে কি? কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। তো কেবিটা কেমনে পাবো দেখো স্যার, যদি আমি একটা দুর্বল একটা ক্ষার নিই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? এটা অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট হবে। এরপরে যদি আমি এখানে কেবি বের করতে চাই, তাহলে কি হবে? আগের মতো এই যে আমার অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই তো শেষ। এটা হয়ে গেল আমার কেবি। তাইলে আমরা মোটামুটি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক এটা সম্পর্কে একটা ধারণা পাইছে কিনা বলো? কে কি জিনিস, কেবি কি জিনিস, একদম মোটামুটি আমরা ভালোভাবে বোঝার ট্রাই করছি, কে এ এবং কেবি। আচ্ছা, তো এখন এই কে এ এবং কেবি এর কিছু বৈশিষ্ট্য আছে, কে এ কেবির কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমরা একটু ট্রাই করব ওই বৈশিষ্ট্যগুলো একটু বোঝার জন্য। হ্যাঁ, 1 নাম্বার দিয়ে লিখো, কে এ অথবা কেবি এর মান যদি বেশি হয়, কে এ অথবা কেবি এর মান যদি বেশি হয়, তাহলে তাহলে অ্যাসিডের শক্তিও তত কি হয়? বেশি হয়। অর্থাৎ আমার দুর্বল অ্যাসিডগুলোর মধ্যে যে সমস্ত অ্যাসিডের কে বেশি হবে, যে সমস্ত অ্যাসিডের কে বেশি হবে, তারা হবে কি আমার সবল। একটা ছোট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, কিছু ডাটা আছে আমাদের বইতে, আমি ওখান থেকে তোমাদের আপাতত বলতেছি। যেমন ধরো হচ্ছে আমার HCOOH মিথানোইক অ্যাসিড, আর একটা ধরো ইথানোইক অ্যাসিড CH3COOH। আচ্ছা, এখন এরা দুইটাই তো কি দুর্বল না? কিন্তু দুর্বলের মধ্যে আবার কে সবল, মানে এও দুর্বল, কিন্তু দুর্বলদের মধ্যে একজন শক্তিশালী থাকবে না, এদের মধ্যে কে শক্তিশালী? তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে এর কে এর মানটা কত? এর কে এর মানটা হচ্ছে 1.7 মনে হয়, 1.7 ইন্টু 10⁻, কত, 10⁻⁴ বা 5 এরকম, 4 হবে। আবার দেখা গেছে কি এর কে এর মান হচ্ছে কত? এটা হচ্ছে যে কি 1.7 ইন্টু 10⁻⁵ সামথিং এরকম। তাহলে এখন দেখো, আমি পরীক্ষার লব্ধ মান থেকে দেখতে পাচ্ছি এ হচ্ছে -4, এ হচ্ছে -5। তো স্বাভাবিকত কে বেশি? এ বেশি কিনা বলো? তার মানে দুর্বলদের মধ্যেও স্ট্রং হচ্ছে কে? আমার এই মিথানোইক অ্যাসিড বা HCOOH। এটা এখান থেকে বলতে পারি যে কে কেবির মান যত হয়, তাহলে অ্যাসিডের শক্তি তত বাড়ে, স্ল্যাশ ক্ষারের শক্তিও কি হয়? তত বাড়ে। লিখে নাও স্যার, এটা কে কেবির একটা চমৎকার বৈশিষ্ট্য, যে এর মান যত বেশি বাড়ে, এর মান যত বেশি বাড়ে, তত বেশি কি হয়? ওই অ্যাসিড বা ক্ষারের শক্তিমত্তাটা বাড়ে। আচ্ছা, এরপর একটা বৈশিষ্ট্য লিখো, 2 নাম্বার। 2 নাম্বার লিখো, এই কে কেবি দ্বারা পিএইচ নির্ণয় করা হয়। কে কেবি দ্বারা পিএইচ নির্ণয় করা হয়। কিভাবে করা হয় ওটা আমরা শিখবো পরবর্তীতে। লিখো, কে কেবি দ্বারা কি করা হয়? পিএইচ নির্ণয় করা হয়। কে কেবি দ্বারা পিএইচ নির্ণয় করা হয়। লিখি স্যার তাড়াতাড়ি। স্যার লেখা হয়েছে? ওকে, ডান। তাহলে এগুলোই ছিল মোটামুটি কি বলা যায় আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার আর কি। হ্যাঁ, আরেকটা কথা লিখতে পারো, 3 নাম্বার হচ্ছে কি, যে তোমরা আপাতত লিখো, সেটা হচ্ছে কি আলফা। আলফা মানে কি? বিয়োজন মাত্রা। লিখো, আলফা মানে কি? বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রার সাথে আলফাটা এখানে ঢুকাই দিই, দাঁড়া, এটা এখানে ঢুকাই দিই। আলফা, আলফা মানে কি? বিয়োজন মাত্রা। এই আমার বিয়োজন মাত্রার সাথে কিন্তু কে কেবির একটা চমৎকার সম্পর্ক আছে। এই কে কেবির সাথে আমার আলফার সেটা কি সম্পর্ক? সেই সম্পর্কটা হচ্ছে কি আলফা ইজ প্রপোর্শনাল টু √/কে এ।
লিখে রাখতে পারো, অথবা আলফা ইজ সমানুপাতিক রুট ওভার কেবি। এখন বলতে পারো ভাই এগুলো কেমনে আসছে, এগুলো আমরা পড়বো ডিটেলসের সামনে। এটা তুমি পাবা আসওয়াল্ডের সূত্রে। আমরা যখন আসওয়াল্ডের সূত্র পড়বো তখন আমরা এগুলো দেখবো, এটা জাস্ট একটা পার্ট বললাম, আর অনেক ফ্যাক্টর আছে কিন্তু, ঠিক আছে। আপাতত আমরা তিনটা লিখি, আর আজকে এতটুকুই পড়বো আর কি আমরা মোটামুটি।